হ্যালো বন্ধুরা, আমার নাম শায়রা। আজ আমি আমার জীবনের এমন একটি ঘটনার কথা আপনাদের বলবো যা একসময় আমার মনকে ভয়ে, সন্দেহ আর অস্থিরতায় ভরে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি এমন একটি সত্য জানতে পেরেছিলাম যার জন্য আজও নিজেকে অপরাধী মনে হয়। আমি যখন মাত্র ৬ বছরের ছিলাম তখন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমার বাবা মা দুজনেই মারা যান। পৃথিবীতে আমার আপন বলতে তখন আর কেউ ছিল না। সেই কঠিন সময়ে আমার আশ্রয় হয় আমার মামা আদনান সাহেবের বাড়িতে। মামা একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার সংসারে মামি তাসনিমা বেগম, ২ মেয়ে নাবিলা ও ইমান আর ছোট ছেলে জায়ান ছিল। ছোটবেলা থেকে আমি তাদের সঙ্গেই বড় হয়েছি। তবে একটা বিষয় আমি ধীরে ধীরে বুঝতে শিখেছিলাম, মামা আমাকে খুব ভালোবাসলেও মামি আমাকে কখনো পুরোপুরি আপন মনে করতে পারেননি। তিনি আমাকে সংসারের প্রায় সব কাজেই ব্যস্ত রাখতেন। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত পর্যন্ত রান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া সব কিছুতেই আমাকে সাহায্য করতে হতো। আমি কখনো অভিযোগ করতাম না, কারণ আমার মনে হতো এই বাড়িটাই তো আমার শেষ আশ্রয়। কিন্তু আমার বয়স যখন ১৭তে পা দিল তখন মামার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে শুরু করলাম। আগে তিনি শুধু পড়াশোনার খোঁজ নিতেন, এখন প্রায়ই আমাকে আলাদা করে ডাকতেন। কখনো বলতেন, তুই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কখনো আবার গভীরভাবে আমার দিকে তাকিয়ে থাকতেন। বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগতে শুরু করল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখলাম মামা তার ঘরে বসে কিছু কাগজপত্র দেখছেন। আমাকে দেখামাত্রই তিনি তাড়াতাড়ি কাগজগুলো গুছিয়ে ড্রয়ারের ভেতর রেখে দিলেন। আমি অবাক হয়ে গেলাম, আমাকে দেখেই তিনি কাগজ লুকিয়ে ফেললেন কেন? সেদিন রাতে খাবার টেবিলে বসেও মামাকে অস্বাভাবিক লাগছিল। তিনি যেন কোনো চিন্তায় ডুবেছিলেন। খাওয়া শেষে আমি নিজের ঘরে চলে আসি, কিন্তু ঘুম আসছিল না। রাত প্রায় ১১টার দিকে হঠাৎ পানির জন্য বাইরে বেরোলাম। তখন দেখলাম মামার ঘরের দরজা অল্প খোলা। ভেতর থেকে তার কথা বলার শব্দ ভেসে আসছিল। আমি অজান্তেই থেমে গেলাম। মামা ফোনে কাউকে বলছিলেন, আর কিছুদিন অপেক্ষা করতে হবে, এখনই ওকে কিছু বলা যাবে না। যদি ভুল বুঝে ফেলে তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার বুক ধরফর করে উঠল। তিনি কার কথা বলছেন? আমি কি সেই ও? আর আমাকে কি এমন কথা বলা যাবে না? কেন আমি জানলে সব কিছু নষ্ট হয়ে যাবে? সেই মুহূর্তে আমার মনে এক অদ্ভুত সন্দেহ জন্ম নিল। পরদিন সকাল থেকেই আমার মামার প্রতিটি আচরণ খেয়াল করতে শুরু করলাম। তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কেন এত গোপনীয়তা করছেন, সব কিছু। আর যতই খেয়াল করছিলাম ততই আমার সন্দেহ বাড়ছিল। আমি বুঝতে পারছিলাম না মামা কি সত্যি আমার ভালোর জন্য কিছু লোকাচ্ছেন, নাকি এর পেছনে এমন কোনো সত্য আছে যা জানলে আমার পুরো জীবন বদলে যাবে। সেদিন রাতে বিছানায় শুয়ে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক আমাকে এই রহস্যের সত্য জানতে হবে। আর সেই সিদ্ধান্তই আমাকে এমন এক ঘটনার দিকে নিয়ে গিয়েছিল যার জন্য পরে আমাকে নিজের কাছেই লজ্জিত হতে হয়েছিল। পরদিন সকাল থেকেই আমার মন অদ্ভুত এক অস্থিরতায় ভরেছিল। রাতের সেই ফোনালাপ যেন বারবার কানে বাজছিল। এখনই ওকে কিছু বলা যাবে না। কথাটা যত ভাবছিলাম ততই মনে হচ্ছিল বিষয়টা নিশ্চয়ই আমাকে ঘিরেই। সকালে নাস্তা তৈরি করতে করতে আমি চুপচাপ মামার দিকে লক্ষ্য করছিলাম। তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করলেও আমার কাছে যেন তাকে একটু বেশি চিন্তিত মনে হচ্ছিল। মাঝে মধ্যে তিনি মোবাইলের দিকে তাকাচ্ছিলেন, আবার দ্রুত সেটি পকেটে রেখে দিচ্ছিলেন। আমার সন্দেহ আরও বাড়তে লাগল। সেদিন কলেজে গিয়েও পড়াশোনায় মন বসছিল না। বারবার মনে হচ্ছিল বাড়িতে নিশ্চয়ই এমন কিছু ঘটছে যা আমাকে জানতে দেওয়া হচ্ছে না। বিকেলে বাড়ি ফিরে দেখি মামা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আমাকে শুধু বললেন, আমি একটু কাজে যাচ্ছি, ফিরতে হয়তো দেরি হবে। আমি মাথা নাড়লাম, কিন্তু তিনি বেরিয়ে যেতেই আমার মনে হলো আজ হয়তো সত্য জানার একটা সুযোগ এসেছে। আমি ধীরে ধীরে মামার ঘরের সামনে গেলাম। ঘরটা ফাঁকা। কিছুক্ষণ ইতস্তত করে ভেতরে ঢুকলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো ভুল কাজ করছি, কিন্তু কৌতূহল আর সন্দেহ আমাকে থামাতে পারছিল না। টেবিলের ড্রয়ার খুলতেই বেশ কিছু কাগজপত্র দেখতে পেলাম। হাত কাঁপতে কাঁপতে সেগুলো উল্টে পাল্টে দেখতে লাগলাম। বেশিরভাগই ছিল ব্যবসার হিসাব নিকাশ, কিন্তু একটি খামে আমার নাম লেখা দেখে বুক ধক করে উঠল, শায়রা। আমি দ্রুত খামটি হাতে নিলাম। ঠিক তখনই বাইরে কারোর পায়ের শব্দ শুনে ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি খামটা আগের জায়গায় রেখে দরজা বন্ধ করে বেরিয়ে এলাম। কয়েক মুহূর্ত পর দেখি মামি রান্নাঘরের দিকে যাচ্ছেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু এখন আমার মনে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আমার নামে সেই খামের ভেতর আসলে কি আছে? কেন সেটি মামা এত যত্ন করে লুকিয়ে রেখেছেন? সেদিন সন্ধ্যায় আমি আরও অবাক হলাম। মামা বাড়ি ফিরলেন একজন অচেনা ভদ্রলোককে নিয়ে। তারা সরাসরি ড্রয়িং রুমে বসে কথা বলতে লাগলেন। আমি দূর থেকে শুনতে চেষ্টা করলাম।
কথার বেশিরভাগই বুঝতে পারিনি, তবে কয়েকটি শব্দ স্পষ্ট শুনতে পেলাম। কাগজপত্র, সময় হলে জানানো হবে, মেয়েটার ভবিষ্যৎ। আমার বুকের ভেতর আবার কাঁপুনি শুরু হলো। কেন সবাই আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলছে? আমাকে কিছু না জানিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমার অস্থিরতাও বাড়তে লাগল। আমি জানতাম শুধু অনুমান করে কোনো লাভ নেই, আমাকে সত্যিটা জানতে হবে। আর সেই জন্য প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে আমার নামে থাকা সেই রহস্যময় খামের ভেতর আসলে কি আছে। সেই খামেই হয়তো লুকিয়ে আছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য। পরদিন সকাল থেকেই আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমার নামে লেখা সেই খাম। কলেজে গিয়েও মন বসছিল না। শিক্ষক কি পড়াচ্ছেন, বন্ধুরা কি বলছে, কিছুই যেন কানে ঢুকছিল না। বারবার মনে হচ্ছিল খামটার ভেতর এমন কিছু আছে যা আমার জীবন সম্পর্কে অনেক বড় কোনো সত্য প্রকাশ করবে। বিকেলে বাড়ি ফিরে দেখি মামা বাইরে চলে গেছেন, মামি পাশের বাসায় বেড়াতে গেছেন, ঘরে প্রায় কেউ নেই। এমন সুযোগ হয়তো আবার পাব না। ধীরে ধীরে মামার ঘরের দিকে এগোলাম। বুকের ভেতর ধুকপুকানি বাড়ছিল। ঘরে ঢুকে আগের দিনের মতো ড্রয়ার খুললাম। সেই খামটা এখনও সেখানে আছে। কাঁপা হাতে খামটি বের করলাম। চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলাম কেউ আসছে না। তারপর ধীরে ধীরে খামটি খুললাম। ভেতরে কয়েকটি কাগজ ছিল। প্রথম কাগজটি খুলতেই দেখলাম কিছু আইনি নথি। অনেক কিছুই বুঝতে পারছিলাম না, তবে কয়েকটি শব্দ চোখে পড়তেই আমি থমকে গেলাম। অভিভাবক, সম্পত্তি, উত্তরাধিকার। আমার মাথা ঘুরে গেল। আরও একটি কাগজ হাতে নিলাম। সেখানে আমার বাবার নাম লেখা ছিল। চোখ বড় হয়ে গেল। বাবার নাম এখানে কেন? আমি দ্রুত পুরো কাগজ পড়ার চেষ্টা করলাম। ভাষা বেশ জটিল ছিল, তবুও এটুকু বুঝলাম আমার বাবা মা মারা যাওয়ার আগে আমার নামে কিছু সম্পত্তি আর কিছু অর্থ সংরক্ষিত ছিল, যার দেখভালের দায়িত্ব সাময়িকভাবে আমার মামার উপর দেওয়া হয়েছিল। আমি হতবাক হয়ে গেলাম। এরকম কিছু তো আমি কোনোদিন শুনিনি। তাহলে কি মামা এতদিন এই বিষয়টা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছেন? কেন? আমার মনে আবার সন্দেহ জেগে উঠল। হয়তো তিনি এসব নিজের জন্য রেখে দিতে চান, হয়তো সেই কারণেই তিনি কাউকে কিছু বলছেন না। রাগ, কষ্ট আর হতাশা একসঙ্গে আমাকে গ্রাস করল। ঠিক তখনই দরজার বাইরে শব্দ পেলাম। ভয় পেয়ে দ্রুত কাগজগুলো আবার খামের ভেতর ঢুকিয়ে আগের জায়গায় রেখে দিলাম। কিছুক্ষণ পর দেখি জায়ান ঘরে ঢুকেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু আমার মনের ভেতর তখন ঝড় বইছে। রাতে খাবার টেবিলে বসে আমি মামার দিকে তাকাতেই পারছিলাম না। যে মানুষটাকে এতদিন আমার সবচেয়ে বড় আশ্রয় মনে করতাম, হঠাৎ করেই তার প্রতি অবিশ্বাস জন্ম নিতে শুরু করেছে। মামা অবশ্য স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, পড়াশোনা কেমন চলছে? আমি ছোট করে বললাম, ভালো। এর বেশি কিছু বলতে পারলাম না। সেদিন রাতে ঘুম আসেনি। একদিকে কাগজে পাওয়া তথ্য, অন্যদিকে মামার গোপন আচরণ, সব মিলিয়ে আমার মনে হচ্ছিল কোনো বড় সত্য আমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। অবশেষে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। সন্দেহ নিয়ে আর অপেক্ষা করব না। যে অচেনা ভদ্রলোককে সেদিন বাড়িতে দেখেছিলাম, তার পরিচয় আমাকে খুঁজে বের করতেই হবে। কারণ আমার বিশ্বাস সেই মানুষটিই জানেন মামা আসলে কি লুকিয়ে রাখছেন। আর আমি তখনও জানতাম না সত্যের আরও কাছে যেতে গিয়ে আমি এমন একটি ভুল করতে যাচ্ছি যার জন্য পরে নিজের কাছেই মাথা নিচু হয়ে যাবে। পরের কয়েকদিন আমি চুপচাপ সবার আচরণ লক্ষ্য করতে লাগলাম। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে আমি ভীষণ অস্থির ছিলাম। মামার প্রতি আমার বিশ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ সেই অচেনা ভদ্রলোককে দেখতে পেলাম। তিনি রাস্তার পাশের একটি অফিস থেকে বের হচ্ছিলেন। আমি তাকে সঙ্গে সঙ্গে চিনতে পারলাম। এই মানুষটিকেই সেদিন মামার সঙ্গে কথা বলতে দেখেছিলাম। সাহস সঞ্চয় করে আমি তার কাছে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আপনি কি আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি সায়রা? আমি অবাক হয়ে গেলাম। তিনি আমার নাম জানেন? আমার সন্দেহ যেন আরও বেড়ে গেল। আমি বললাম, জি, কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে? ভদ্রলোক হালকা হেসে বললেন, তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। তার উত্তর শুনে আমার বুকের ভেতর আবার কাঁপুনি শুরু হলো। আমি সরাসরি প্রশ্ন করলাম, আপনি আর আমার মামা কি নিয়ে কথা বলেন? আমার কাছ থেকে কি লুকানো হচ্ছে? প্রশ্ন শুনে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। তারপর বললেন, এ বিষয়ে এখন কিছু বলা আমার পক্ষে ঠিক হবে না। আমি যেন ভেতরে ভেতরে ভেঙে পড়লাম।
আবার সেই একই কথা। সবাই শুধু বলছে এখন বলা যাবে না, কিন্তু কেন? আমি আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। সেদিন রাতে রাগে আর কষ্টে আমার চোখে ঘুম আসেনি। আমার মনে হতে লাগল নিশ্চয়ই এমন কিছু আছে যা সবাই মিলে আমার কাছ থেকে গোপন করছে। পরদিন সকালে আরও একটি ঘটনা আমার সন্দেহকে বাড়িয়ে দিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। তখন শুনলাম মামি আর মামার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। মামি বিরক্ত গলায় বলছিলেন, এত বছর হয়ে গেল, আর কতদিন এসব নিয়ে ভাববে? মামা শান্ত স্বরে বললেন, যা দায়িত্ব নিয়েছি সেটা শেষ না করে আমি থামব না। আমি দরজার আড়াল থেকে সব শুনছিলাম। কথাগুলোর পুরো অর্থ বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হলো তারা নিশ্চয়ই আমার ব্যাপারেই কথা বলছেন। সেদিন বিকেলে আমি এমন একটি কাজ করে ফেললাম যা করা একেবারেই উচিত ছিল না। মামার ঘরে গিয়ে আমি তার কিছু ব্যক্তিগত ফাইলের ছবি মোবাইলে তুলে নিলাম। আমার ধারণা ছিল পরে ভালো করে পড়ে সব রহস্য বের করে ফেলব। কিন্তু ছবি তুলতে গিয়ে হঠাৎ দরজার সামনে একটা ছায়া দেখতে পেলাম। ঘুরে দেখি দরজায় দাঁড়িয়ে আছেন মামা। তার চোখে বিস্ময়, কষ্ট আর হতাশার মিশ্র ছাপ। আমার হাত থেকে মোবাইল প্রায় পড়ে যাচ্ছিল। কয়েক সেকেন্ড পুরো ঘর নিস্তব্ধ হয়ে রইল। তারপর তিনি ধীরে ধীরে বললেন, সায়রা, তুমি কি আমার উপর এতটাই অবিশ্বাস করো? কথাটা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু তখনও আমার রাগ কমেনি। আমি কাঁপা গলায় বললাম, আপনি যদি কিছু লুকিয়ে না রাখতেন তাহলে আমাকে এসব করতে হতো না। মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে হচ্ছে সময় এসে গেছে। খুব শিগগিরই তোমাকে সব সত্য জানাতে হবে। কথাটা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। প্রথমবারের মতো আমার মনে হলো হয়তো আমি তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু তখনও আমি জানতাম না কয়েকদিন পর যে সত্য আমার সামনে আসবে তা শুনে আমার সমস্ত সন্দেহ ভেঙে চুরমার হয়ে যাবে, আর আমি উপলব্ধি করব যাকে আমি ভুল বুঝেছিলাম তিনি আসলে আমার জীবনের সবচেয়ে বড় অভিভাবক। পঞ্চম অধ্যায় শেষ। যে সত্য আমাকে কাঁদিয়েছিল। মামার সঙ্গে সেই ঘটনার পর বাড়ির পরিবেশ যেন অদ্ভুত নীরব হয়ে গেল। তিনি আমার সঙ্গে আগের মতোই স্বাভাবিক আচরণ করতেন, কিন্তু আমি তার চোখের কষ্টটা বুঝতে পারতাম। আর আমার নিজের মনেও এক ধরনের অপরাধবোধ কাজ করতে শুরু করেছিল। 3 দিন পর এক সন্ধ্যায় মামা আমাকে তার ঘরে ডাকলেন। ঘরে ঢুকে দেখি সেই অচেনা ভদ্রলোকও বসে আছেন। টেবিলের উপর অনেকগুলো ফাইল আর কাগজপত্র রাখা। মামা শান্ত গলায় বললেন, সায়রা, আজ তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে। আমার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। ভদ্রলোক নিজের পরিচয় দিয়ে বললেন, আমি একজন আইনজীবী। অনেক বছর ধরে তোমার বাবা মারা যাওয়ার আগে তোমার ভবিষ্যতের জন্য কিছু সম্পত্তি এবং আইনি বিষয়গুলো দেখাশোনা করছি। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরপর মামা ধীরে ধীরে একটি ফাইল আমার হাতে দিলেন। ফাইল খুলতেই আমি অবাক হয়ে গেলাম। সেখানে আমার বাবা মায়ের বিভিন্ন নথি, ব্যাংকের কাগজপত্র এবং সম্পত্তির দলিল ছিল। মামা বললেন, তোমার বাবা মা মারা যাওয়ার আগে তোমার ভবিষ্যতের জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন। তখন তুমি খুব ছোট ছিলে। আদালতের নির্দেশ অনুযায়ী আমি শুধু এগুলোর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি নির্বাক হয়ে শুনছিলাম। মামা আবার বললেন, তুমি 18 বছর পূর্ণ হলে এগুলোর সব কিছু তোমার নামে হস্তান্তর করার কথা ছিল। সেই প্রস্তুতিই আমি এতদিন ধরে নিচ্ছিলাম। আমার চোখ বড় হয়ে গেল। তাহলে এতদিন যা কিছু ভেবেছি সব ভুল? মামা ড্রয়ারের ভেতর থেকে আরেকটি খাম বের করলেন। সেখানে ব্যাংকের হিসাব, জমির কাগজ এবং কিছু বিনিয়োগের নথি ছিল। সব কিছু আমার নামেই সংরক্ষিত। আমি কাঁপা গলায় বললাম, তাহলে আপনি এগুলো লুকিয়ে রেখেছিলেন কেন? মামা মৃদু হেসে বললেন, লুকাইনি, সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আমি চেয়েছিলাম তুমি যথেষ্ট বড় হও যেন সব কিছুর মূল্য বুঝতে পারো। এরপর তিনি আরও একটি কথা বললেন, যা শুনে আমার চোখে পানি চলে এলো। তোমার বাবা আমার হাত ধরে বলেছিলেন, আদনান, আমার মেয়েটার দায়িত্ব তোমার। আমি সেই কথা রাখার চেষ্টা করেছি। আমার চোখ ঝাপসা হয়ে গেল। হঠাৎ আমার মনে পড়তে লাগলো গত কয়েক মাসের সব ঘটনা। আমি কিভাবে তাকে সন্দেহ করেছি, কিভাবে তার ব্যক্তিগত কাগজপত্র ঘেটেছি, কিভাবে তার ভালোবাসার ভেতরেও খারাপ কিছু খোঁজার চেষ্টা করেছি। আমার নিজের কাছেই লজ্জা লাগতে শুরু করল। আমি কান্নায় ভেঙে পড়ে মামার সামনে দাঁড়ালাম। মামা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে খুব ভুল বুঝেছি।
মামা উঠে এসে আমার মাথায় হাত রাখলেন। ক্ষমা চাওয়ার কিছু নেই, কখনো কখনো অসম্পূর্ণ তথ্য মানুষকে ভুল পথে নিয়ে যায়। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু সেই কান্নার ভেতর ছিল স্বস্তি, কৃতজ্ঞতা আর নিজের ভুল বুঝতে পারার অনুভূতি। কয়েক মাস পরে আমার 18 বছর পূর্ণ হলে সমস্ত সম্পত্তি ও নথিপত্র আনুষ্ঠানিকভাবে আমার নামে হস্তান্তর করা হয়। আমি উচ্চশিক্ষার জন্য ভর্তি হই এবং নতুন জীবন শুরু করি। আজ এত বছর পর যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখন বুঝতে পারি সব গোপনীয়তার পেছনে খারাপ উদ্দেশ্য থাকে না। কখনো কখনো একজন অভিভাবক শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। আর আমি শিখেছি সন্দেহ করার আগে সত্য জানার চেষ্টা করা উচিত, কারণ বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু সেই বিশ্বাস ফিরিয়ে আনতে